আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের সকলের অনুরোধে আজকে আমি নির্লজ্জ সেই মেয়ে পার্ট 2 নিয়ে এলাম আপনাদের সামনে। সেদিন আদিবার সাথে সেই মেয়েটিও এসেছিল। সেই মেয়েটির নাম হচ্ছে নাদিয়া। তখন আদিবা আমাকে যে কথাগুলো বলল সেগুলো শোনার পর আমি আর এক সেকেন্ডও সেখানে থাকতে পারলাম না। সে বলল, আমি নাদিয়ার কাছে সব শুনেছি, সে হচ্ছে আমার চাচাতো বোন। সেটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হলো সে আমার একজন খুব প্রিয় বান্ধবী। আমি আমার জীবনের সবকিছুই তার সাথে শেয়ার করি, এমনকি খুব গোপনীয় যেটা সেটাও একমাত্র মানুষ মনের মধ্যেই সীমাবদ্ধ রাখে। আমি সেই গোপনীয় কথাগুলো তাকে বলেছি। আমার খুব খারাপ লেগেছে যখন নাদিয়া আমাকে এই কথাগুলো বলল। তুমি নাদিয়ার সাথে এত খারাপ একটা কাজ করার চেষ্টা করেছো। নিজেকে অনেক খারাপও লেগেছিল যে আমি তোমার মতো একটা লম্পট মানুষের সাথে ভালোবেসে সারাটা জীবন কাটাতে চেয়েছিলাম, কিন্তু নাদিয়া আমার চোখ খুলে দিয়েছে। আমি তোমাকে কথাগুলো ফোনেও বলতে পারতাম, কিন্তু তোমার এই অসভ্য লুচ্চা মার্কা চেহারাটা দেখার জন্য আমি তোমাকে সামনে ডেকেছি। সবসময় তুমি আমাকে সভ্য চেহারাটাই দেখিয়ে এসেছো, কিন্তু তোমার এই সভ্য চেহারার পিছনে যে একটা খারাপ মানুষ বাস করে আমি সেটা দেখার জন্যই তোমাকে ডেকেছি। আমি দেখতে চেয়েছিলাম তোমার ভিতরের খারাপ মানুষটাকে কতটা জঘন্য লাগে, সেটা আমি আজ দেখলাম। তুমি আমার সাথে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করো না, আমি তোমাকে ভুলে গিয়েছি, পারলে তুমিও আমাকে ভুলে যাও। আদিবা যখন আমাকে কথাগুলো বলল তখন আমি বুঝতে পারলাম আমার শেষ ভরসার মানুষটাও আমাকে বিশ্বাস করতে পারেনি। সেও আমাকে অবিশ্বাস করে দূরে ঠেলে দিচ্ছে। আমার কিছু বলতে ইচ্ছা করছিল না, কারণ মানুষকে কখনো জোর করে নিজের কাছে ধরে রাখা যায় না, রাখলেও সেটা বেশি দিন স্থায়ী হয় না। আমি ভুল করে এতদিন মরিচিকার পিছনে ছুটে এসেছি, যে শুধু সুযোগের অপেক্ষায় ছিল, আর সুযোগ পেয়েছে সেটাকেও কাজে লাগিয়েছে। এখানে আমাকেই দোষী মনে হচ্ছে, কারণ একজন খারাপ মানুষের সাথে কেউ জেনে শুনে তার জীবন পার করবে না। বেশি কিছু বলবো না, ভালো থেকো, আর তোমার চাচাতো বোনকেও ভালো থাকতে বলিও। তবে আমি মনে প্রাণে বিশ্বাস করতাম পৃথিবীর সবাই আমাকে খারাপ ভাবলেও তুমি অন্তত আমাকে খারাপ ভাববে না। পৃথিবীর সবাই আমাকে অবিশ্বাস করলেও তুমি অন্তত আমাকে বিশ্বাস করবে। কিন্তু যখন সেই তুমিই বলছো আমি খারাপ, আচ্ছা ঠিক আছে, আসলেই আমি অনেক খারাপ। কেন জানি নিজেকে আজকে অনেক অবিশুদ্ধ মনে হচ্ছে। আমি এখনো বিশুদ্ধ হতে পারিনি, তবে ইনশাল্লাহ হওয়ার চেষ্টা করব। আমি আবারও বলছি, তোমার চাচাতো বোনকে ভালো থাকতে বলিও। দোয়া করি তোমাদের দুজনের জীবনে যেন আমার মতো কোনো খারাপ মানুষের আগমন না ঘটে। কথাগুলো যখন আদিবাকে বললাম, আদিবা তখনও চুপ ছিল। তার নীরবতা এটাই জানান দিচ্ছিল যে সে আমার সাথে আর কথা বলতে চাচ্ছে না, কিন্তু আমার কান্না ভেজা কণ্ঠটাও তার নীরবতা ভাঙাতে পারিনি। তারা দুজনেই চলে যাচ্ছে। আমি নাদিয়া নামক মেয়েটার দিকে তাকিয়ে আছি আর ভাবছি, একজন মানুষ কত সুন্দর করে প্ল্যান সাজিয়ে অন্য একজন মানুষের জীবনকে নরকে পরিণত করে দিতে পারে, সেটা এই মেয়েকে দেখলে বোঝা যায় না। কে ভাববে এই সুন্দর নিষ্পাপ মেয়েটি একটা সুন্দর ছেলের জীবন তছনছ করে দিয়েছে, শুধু মেয়েটার সম্পর্কে ছেলেটার ভিতরে একটা খারাপ ধারণা জন্ম নিয়েছিল বলে। মেয়েটা ভয় পেয়েছিল যদি ছেলেটা সবার সামনে তার সম্পর্কে এসব কথা বলে বেড়ায়, তাহলে সে কারো সামনেই মুখ দেখাতে পারবে না। সেজন্যই হয়তো ছেলেটাকে সবার সামনে এমনভাবে উপস্থাপন করলো যাতে পৃথিবীর কেউই ওই ছেলেটার কথার বিশ্বাস না করে। মেয়েটা এখন নিশ্চিন্ত হয়ে গেছে, কারণ সে ছেলেটিকে এমনভাবে সবার সামনে উপস্থাপন করেছে, এখন যদি ছেলেটি মাইক নিয়ে সবাইকে কিছু বলে বেড়ায় কেউ বিশ্বাস করবে না, সবাই পাগল ভাববে ছেলেটাকে। আমার মনে হলো এই দুনিয়াতে আমি ছাড়া আমার আপন বলতে আর কেউই নেই। ঢাকা শহরে এত এত মানুষ থাকলেও আমার জন্য কেউ নেই, তাই আমি ঢাকা শহরে থাকার আর কোনো প্রয়োজন মনে করলাম না। আর থেকেই বা কি করব, কোথায় থাকবো, এসব ভাবতে ভাবতেই চোখে জল চলে এলো। এতটা অসহায় আমি কখনোই ছিলাম না, জীবনে কখনো ভাবিনি এতটা অসহায়ত্বের শিকার হতে হবে আমাকে। এটাই হয়তো ভাগ্যে ছিল আমার। যাওয়ার কোনো জায়গা খুঁজে না পেয়ে আমি শেষমেশ আমার নানার বাড়ি যাই। যদিও মামারা 12 বছর আগে আমাদের সাথে সমস্ত প্রকার সম্পর্ক শেষ করে দিয়েছে। মা মারা যাওয়ার পর মামাদের সাথে কখনো কোনো কথা হয়নি, তারাও কখনো খোঁজ নেয়নি। তারা হয়তো ভুলে গেছে যে তাদেরও একটা ভাগ্না আছে। তবে আমার নানার অবস্থা অনেক আগে থেকেই ভালো ছিল, তাই আমি জানতাম তারা যখন জানবে যে আমি তার ভাগ্নে, তারা কখনো আমাকে ফেলে দেবে না। আমাকে দেখে নানা নানি অনেক খুশি হলেও মামারা কেন জানি খুশি হতে পারলো না। হয়তোবা তাদের ভালোবাসাটা তাদের বোনের জন্য ছিল, তাদের বোন মারা যাবার পর তাদের ভালোবাসাটাও মারা গিয়েছে। তবে আমি এসব নিয়ে দুঃখ করলাম না। যেখানে ভালোভাবে বেঁচে থাকাটাই একটা যুদ্ধ, সেখানে কারো মনের খবর নেওয়াটা বিলাসিতা ছাড়ার কিছুই না। 2টা বছর আমি মামার বাসায় ছিলাম। এই 2টা বছর আমাকে অনেক কিছুই সহ্য করতে হয়েছে, তবে আমি এই 2 বছরে অনেক কিছু শিখেছি, জীবনের মানে বুঝেছি। জীবনটা এতটাও সোজা না, জীবন জটিল একটা সমস্যা, আর এই সমস্যার সমাধান করেই আমাদের প্রতিনিয়তই বেঁচে থাকতে হয়। আমার 4টা মামা ছিল।